ক্লাস 8, ক্লাস 10 জেনারেল নলেজ, যে কোনো চাকরি পরীক্ষা, বিশেষ করে রেলওয়ে, পিএসসির যে কোনো পরীক্ষা, যে কোনো অল ইন্ডিয়া বেসিস বা নিজের রাজ্য ভিত্তিক পরীক্ষাও, টোটাল ইতিহাসের একটা বিরাট কনসেপশন আসবে এই ভিডিওটা দেখার পর। দেখো, ইতিহাসের যে সাল পড়ে এমসিকিউ সিস্টেমে 4টা অপশান দেয়, সেখানে আমরা বাইর থেকে কোশ্চেন উত্তর করি। 500 কোশ্চেন করলাম ইতিহাসের এমসিকিউ, 500 কোশ্চেনও ধারণা আসে না, অনেক খাটি। তাল রাখতে হবে, তাল, ধুন, ইতিহাসে একটা ধুন আছে। আমি এর আগে একটা 1600 সাল থেকে 1700 সাল ইউরোপীয় বণিকদের ভারতে আগমন বলে একটা ভিডিও ছিট দিয়েছি ইউটিউবে, ওই ভিডিওটা দেখবে। ওইখানে শুধু ইউরোপ থেকে, মানে ফ্রান্স থেকে, ইংল্যান্ড থেকে, পর্তুগাল থেকে মূলত কী করে উপনিবেশ মানে বণিকরা ভারতবর্ষটা এসে পরে ক্যাপচার করল, মানে ভারতবর্ষে ব্যবসা করার সুযোগটা নিল কী করে, শাসন করতে পারে নাই তখন শুধু ব্যবসা করার সুযোগটা নিয়েছে, মানে ছুঁয়ে ঢুকিয়েছে, ফাল হয়ে বেরিয়েছে ইংরেজ। সেই আজকে ছুঁয়ে ঢুকাটা আমি ওই আগের কাছে দিয়েছি, কী করে ছুঁয়ে প্রবেশ করেছে। আজকে কী করে আস্তে আস্তে ছুঁচটা ফালে পরিণত হোক সেইটা পড়ব, কী করে ওরা ভারতবর্ষটা মুঘল সাম্রাজ্য থেকে, তখন ভারতবর্ষ পুরা মুঘল শাসনাধীন, ফুল ভারতটা, সাউথ ইন্ডিয়াটা কিছু মারাঠা শক্তি আছে, কিছু কর্ণাটকের শক্তি ছিল, কিছু অন্ধ্রপ্রদেশের শক্তি ছিল আলাদা। এই রাজ্যগুলো, আজকের রাজ্য বলছি আমি, এই রাজ্যগুলো বাকি মুঘল সম্রাটের শাসিত। দেখো, এখনকার যুগে যেমন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, ঠিক তখনকার দিনে ছিল দিল্লির সম্রাট আর নবাব। নবাব চালাইতো রাজ্যগুলা, রাজ্যের হেড ছিল নবাব। নবাব আবার যেমন জেলা, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দিয়ে চালানো হয়, জেলা পরিষদ দিয়ে, ঠিক তেমনি ছিল তখনকার দিনে জমিদার। জমিদাররা এক একটি জেলা পরিষদ টাইপের, মানে সিস্টেম যুগ যুগ ধরে একই সিস্টেমে শাসন হয়ে যায়, শুধু নাম চেঞ্জ হয়েছে স্বাধীনতার পর। আর অত্যাচার অনাচার সেগুলো তুমি নিজে ফিলিংস করতে বইলে আমি কিছু বলবো না, ঠিক আছে। এখন আজকে আমরা পুরোপুরি 1700 সাল থেকে 1800 সালের কনসেপশন দেব। মূলত কোম্পানির শাসনের আমলে বাংলার ভূমি রাজস্ব ব্যবস্থা, এটা বড় প্রশ্নও পড়ে বিভিন্ন ক্লাসে, 8, 9। চাকরি পরীক্ষা স্টুডেন্টদের এটা দেখতেই হবে, মানে এই ভিডিওটা আমারটা না, যে কোনো ভিডিও ইউটিউব থেকে দেখতে হবে। টোটাল কনসেপশন শুট দেবো তোমাকে, টোটাল কনসেপশন শুরু করছি আমি, পুরাটাই কভার হবে 1700 সাল থেকে 1800 সাল। 1600 সাল থেকে 1700 সাল আমি দিয়েছি ইউরোপীয় বণিকদের ভারত আগমন, বড় ভিডিও আসবে, তুমি দেখো, গল্প রাখবে, খুব মজা লাগবে পড়তে। ভারতের ম্যাপ সম্বন্ধে যাদের কনসেপশন আছে খুব মজা লাগবে। দেখো, ওইখানে আমি শেষ করেছিলাম, ওইখানে যদি কেউ না দেখেছো তো ওই ভিডিওটা একবার আধ ঘন্টা দেখতে হবে। ওই ভিডিওটার পর থেকে এটা শুরু হচ্ছে। আমি বলেছিলাম ওইখানে চেন্নাই প্রেসিডেন্সি, বোম্বাই প্রেসিডেন্সি আর কলকাতা প্রেসিডেন্সিতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তিনটাতেই ব্যবসা বাণিজ্য করার সুযোগ পাইল, শুধু ব্যবসা করার। তখন মুঘল সম্রাট দ্বারা শাসন চলছে। মুঘল সম্রাট কে ছিল? হুমায়ুন, তারপরে মির্জাফর, এই সব শাসনকাল, জাহাঙ্গীর, এই শাসনকালটা চলছে, ব্যবসা করছে ওরা অবাধে। আমি ম্যাপ টাকছি, তখন পাকিস্তান ভাগ হয় নাই, বাংলাদেশ ভাগ হয় নাই, ভারতের বিশাল ম্যাপ, বুঝতে পেরেছো তো, তখন অখণ্ড ভারত, আমি ভারতেই বলবো। ওরা ব্যবসা বাণিজ্য করছে কোথায় কোথায়? তিনটে জায়গায় ব্যবসা বাণিজ্য করছে, একটা মারাঠা মানে বোম্বাইয়ে, একটা চেন্নাই, আর এইখানটায় কলকাতা। এই তিনটে জায়গায় ব্যবসা বাণিজ্য করছে 100 বছর ধরে করছে বিভিন্নভাবে, শুধু বণিক, এরা তখন শুধু ইয়াদের পরিচয় বণিক, বিদেশি বণিক। আর ফরাসিরা 2-4টে জায়গায় করছে, আমি বলেছি এখানে ফরাসি ইংরেজ যুদ্ধ হবে, এরপর এই সালটাতে যুদ্ধ হবে। এই সালটা 1700 থেকে 1800 সালের 4-5টা ভিডিও দেবো আমি। আজকে আমি ফোকাস থাকবে ভূমি রাজস্ব ব্যবস্থার উপর, কিন্তু আমাকে বলতে হবে গোটা ঘটনাটাই। তুমি এইখান থেকে 1700 থেকে 1800 সালটা পুরোটাই রিক্যাপ হবে, কিন্তু মূলত আমি ভূমি রাজস্ব ব্যবস্থাটার উপর জোর দেবো, পরের দিনে যুদ্ধগুলোর উপর জোর দেবো। আজকে আমি যুদ্ধগুলো ছুঁয়ে যাবো, যত এইটা বুঝতে গেলে যত যুদ্ধ প্রয়োজন ততটা যুদ্ধ আমি কভার দেবো। সাল তো দেখো, সাল আমরা কোনোদিন মুখস্থ করি না, আমাদের সালটা রক্তের সাথে মিশে গেছে, ঘটনাটা জানি তো, ফলে সালগুলো অটোমেটিক হয়ে গেছে। সাল পড়ি না কোনো, সালের উপর ফোকাসটা সালের উপর যদি থাকে সাল করতে পারবে না তুমি, ফোকাসটা ইতিহাসে ঘটনার উপর রাখবে। যখনই তোমার ঘটনাটা মাথায় দানা বাঁধবে, বিশেষ সাল 100 বছর করে ইতিহাসটা পড়বে, 1600 থেকে 1700, 1700 থেকে ইংরেজ শাসনটা এমনি 100 বছর ধরে পড়বে, ফির 1800 থেকে 1900 পড়ব, ফির 1900 থেকে 1950। আর মুঘল সাম্রাজ্য আলাদা, সুলতানি যুগ আলাদা, গৌতম বুদ্ধ আলাদা, পাল যুগ আলাদা, সেন যুগ আলাদা, মারাঠা শক্তি আলাদা, এগুলো আলাদা করে ছোটো ছোটো ক্লাস নিয়ে পড়ে নিতে হবে। তবে ইতিহাসটা তোমার 10টা ক্লাসে ভারতের ইতিহাসটা ক্যাপচার। যে কোনো চাকরি পরীক্ষার 20টা প্রশ্ন তোমাকে আর এমসিকিউ করতে হবে না, সাইজেন করতে হবে না। এই 20টা ক্লাসকে মাথায় দখল হয়ে গেছে, তুমি যে কোনো সাল বলতে পারবে, শুরু পেয়ে যাবে ইতিহাসে। আর ইতিহাসে মাধ্যম 10 ক্লাসের টিচার যদি তোমাকে পড়াইতে আসে, তুমি হাসবে, কোনো টিচার তোমাকে পড়াতে পারবে না যদি কনসেপশন চলে আসে।
তুমি নিজের ভাষায় লিখতে শিখে যাবে সব। আর ঘটনাগুলোর সঙ্গে তোমার সালটা মিলে গেলেই ইতিহাস শেষ। এই ম্যাথামেটিক্স, ইতিহাসটা কোনো এমনি নয়। সালটা যে আমি সব সাল বলতে পারবো, 1600 থেকে 1947-50 পর্যন্ত সব সাল A to Z কী করে পেরেছি? সাল মুখস্থ করে নিয়ে আমি করেছি ঘটনাটাকে আয়ত্ত, অনেকটা আয়ত্ত হয়েছে 80%। 80%টাই আমার কাছে 100% উত্তর দিয়ে দেবো আমি। কভার করেছি হয়তো 80%, 20% এখনও গ্যাপ আছে। থাকবে কি গ্যাপ? তো থাকবে কি ইতিহাসে, ঐতিহাসিকদেরও গ্যাপ আছে। দেখো তুমি ক্লাসগুলো শুরু পাবে, এই ক্লাসটা খুব খুব গুরুত্বপূর্ণ ক্লাস। 1700 সাল থেকে 1800 সালের এই সময় 3টা রাজস্ব ছিল। দেখো 1700 তখন মুঘল সম্রাটগুলো শেষের দিকে নড়বড়িয়া সব, বাবার হইলে আবার জ্বর সারিল ঔষধে। ঔরঙ্গজেব লাস্ট রাজা, 1707 সালে ওনার মৃত্যু। দেখো ঔরঙ্গজেব যতদিন ছিল দিল্লির মসনদে, ততদিন তো এই কোম্পানিগুলো চুপচাপ ছিল। যদিও এরা ডানা মেলছে, ডানা ছাটিয়ে দিচ্ছিল ঔরঙ্গজেবের মৃত্যুর পরে মুঘল সাম্রাজ্যগুলো আস্তে আস্তে নমস্কার মুঘল সম্রাট ছিল সব, মানে অত মানে সুপারহিট ছিল না এই মুঘল সম্রাটগুলো। সেই আকবরের বীর বিক্রম আর ঔরঙ্গজেবের কূটনীতি, ঔরঙ্গজেব গুরুত্বপূর্ণ মুঘল সম্রাট ছিল। তার মৃত্যুর পর তার পরবর্তী যে মুঘল সম্রাটরা তারা অতটা কেয়ার দিতে লাগিয়েছে। তখন 1717 সালে ফারুক সিয়ার বলে একজন দিল্লির সম্রাট ছিল, ও ফরমান দিয়ে দিয়েছিল যে তোমরা একটু একটু ট্যাক্সটাও এবারে দেখবে, জমিদাররাকে দেখবে। জমিদার তো দেওয়া আছে। আরে আমি আগেই বলেছি প্রধানমন্ত্রী দিল্লির সম্রাট, ভাবিলাও সেই সময় যদিও এই মারাঠা শক্তি, কর্ণাটকের শক্তি, হায়দ্রাবাদের কিছু শক্তি স্বাধীন ছিল, এগুলাকে মুঘল সম্রাট গ্রাস করতে লাগিয়েছে। ঔরঙ্গজেব চেষ্টা করেছে মারাঠা শক্তিকে হারাবার, পারে নাই। গোটা ইন্ডিয়াটাকে দখল করতে লেগেছিল মুঘল সাম্রাজ্য। দক্ষিণ ভারতের কিছু কিছু রাজ্য স্বাধীন ছিল, বাকি বাংলা, বিহার, উড়িষ্যা এই দিকলা গোটা ভারত, হ্যাঁ উত্তর ভারত সব দখল করে নিয়েছিল। মুঘল সম্রাটের আন্ডারে সব ছিল। মুঘল সম্রাট কি নিজে যাই করতো? অত করে সম্ভব? এত বড় দেশ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি পাচ্ছে এখন রাজ্য আছে আমাদের বাংলাটা মমতা ব্যানার্জি দেখে, মমতা ব্যানার্জি আবার জেলাটা ডিস্ট্রিক্ট কালেক্টর রেখে দিস। ঠিক সেমনি ছিল মুঘল সম্রাট থেকে নবাব, নবাব মানে রাজ্যের প্রধান, আর নবাব থেকে জমিদার, জমিদার মানে জেলার প্রধান। এইটা মনে মনে ভাবো, মানে একদম সেম টু সেম লয়। তোমার কল্পনাটা এরকম হলে কনসেপশন পাবে। আজকের পলিটিক্সের সঙ্গে অতীতের ইতিহাসটাকে মিলাও, তাহলে তুমি সিস্টেম একই ছিল। সিস্টেম তো আলাদা কিছু ছিল না, নাম আলাদা ছিল শুধু সিস্টেমটার। আজকে যেটা মুখ্যমন্ত্রী বলছো সেটা সেদিন নবাব, বুঝছো? ব্যাপারটা একই, সেম টু সেম, কোনো তফাৎ ছিল না। তো এখন ইয়ার আস্তে আস্তে ফারুক সিয়ার এরাকে ফরমান দিল যে তোমরা কিছুটা ব্যবসা বাণিজ্য সাথে কিছুটা ট্যাক্স আদায়ের দিকেও ধ্যান দাও, জমিদাররাকেও দেখো। তো জমিদাররাকে দেখতে তো আর চাইছিলই। এবার জমিদারের কিছুটা কর ব্যবস্থার উপর হস্তক্ষেপ করতে শুরু করলে, এমনি করতে 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 বাংলাটাতে, মানে বাংলা, বিহার, উড়িষ্যাকে তখন বাংলা বলা হয়তো, বাংলা আজকে যেটা বাংলা, বিহার, উড়িষ্যা, সেইটা বাংলার নবাবের আন্ডারে ছিল। বিরাট বড় এলাকা, অনেক জমিদার ছিল এখানে, নবাব ছিল মুর্শিদাবাদের নবাব, বিভিন্ন জায়গায় নবাব 2-4টে ছিল, একটা নবাবে কাজ হতো না। তখন আমি বাংলার নবাব বলবো। সিরাজউদ্দৌলা হারাই ছিল 1757 সালে, জানেন তো সবাই। আর তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাংলার গভর্নর কে ছিল? গভর্নর, ধ্যান দেবে, তখন গভর্নর ছিল রবার্ট ক্লাইভ। অনেকে এটাকে লর্ড ক্লাইভও বলতো, রবার্ট ক্লাইভ। এই রবার্ট ক্লাইভের সঙ্গে সিরাজউদ্দৌলার যুদ্ধ হয়েছে, জানো তো 1757 পলাশি যুদ্ধের আলাদা ছোটো ক্লাসও দেবো আমি। পলাশি যুদ্ধের নাটকও পড়েছো তোমরা সবাই। এখন আমি জাস্ট পলাশি যুদ্ধ একটা বিরাট বড় ঘটনা। পলাশি যুদ্ধের পর বাংলার প্রায় দখলটা নিয়েই নিয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তাহলে জমিদাররা সব ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেহেতু নবাবকে হারাই নিয়েছে, তখন তারপরেও কিছু কিছু নবাবকে রাজা মীর জাফর, তাজশিলা মীর কাসিম, ওরাকেও রাজত্ব দিয়েছিল, এখানে মসনদ দিয়েছিল, কিন্তু ওদের নামে মাত্র ছিল। আন্ডারটেকিং ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি রবার্ট ক্লাইভের হাতে সব। উনি 1765 সালে শাহ আলম দিল্লির সম্রাট, তখন দেওয়ান দিয়ে দিয়েছিল, দেওয়ান মানে ইয়ারাকে পুরাপুরি ইস্ট ইন্ডিয়ান হাতে বাংলাটাকে সমর্পণ করে দিয়েছিল। পাচ্ছিল না, ওরা মারাঠা শক্তির সাথে কন্ট্রোল করতে পারছিল না, তখন এইখানটাকে পুরা রবার্ট ক্লাইভকে দিয়ে দিয়েছিল, বাংলা, বিহার, উড়িষ্যার শাসনকাল একদম। 1765 সালে দেওয়ান দিয়ে দিয়েছিল। আর তা সত্ত্বেও এখানে মীর কাসিম ছিল কিছুদিন। মীর কাসিমকে বক্সারের যুদ্ধে 1764-তে হারাইল, নিশ্চয়ই জানো সবাই। 1764-তে বক্সারের যুদ্ধ হয়েছিল। এই বক্সারের যুদ্ধকে 3টা রাজাকে একসঙ্গে হারাই দিয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তখন ভারতবর্ষের মানে মুঘল সম্রাটের আন্ডারে যত ছোট ছোট মুঘল সাম্রাজ্য সেই সময় তো ভাঙছে, যত মুঘল সম্রাট ঔরঙ্গজেব যত বড় করেছিল তার সব ভেঙে দিয়েছে সেই সময়। তো সেই সময়গুলো সেইগুলোকে ইংরেজ আস্তে আস্তে নিজেদের ক্যাপচারে আনছে। কেসটা বুঝছো? মুঘল সাম্রাজ্যের ভাঙন আর ইংরেজ সরকারের গঠন, এইটা চলছে এই সালটাতে, 1700 থেকে 1800 সাল। টেকনিকটা দেখো আদৌ শুধু
1764 সাল যেই জিতল বাংলা বিহার উড়িষ্যা, দিল্লির সম্রাট ভয় পেয়ে গেছে, বাবারে 3টা রাজাকে হারাই দিয়েছিল জানো। বক্সারের যুদ্ধের আলাদা ক্লাস আমি দেবো পরে। এখন বক্সারের যুদ্ধ জাস্ট একটা মৌখিক ঘটনা। 1757 কি হলো বাবু? পলাশির যুদ্ধ। ওইখানেই ওরা 1717 তো ফারুক সিয়ার ফরমান পেয়েছিল। এইটা অল্প স্বল্প ব্যবসা বাণিজ্য করার সঙ্গে, ব্যবসা বাণিজ্য তো করতো আগের থেকেই, তার সাথে একটু একটু শাসন করারও ব্যবস্থা সুযোগ সুবিধা পেয়েছিল। 1707 সালে ঔরঙ্গজেবের মৃত্যুর পর থেকেই আর দানামে 1717 ফারুক শাহর ফরমান, 1757 পলাশি যুদ্ধ, 1764 বক্সারের যুদ্ধ, 1765 ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভ। খুব গুরুত্বপূর্ণ 5টা সাল সুরে পড়িতে হবে। 1707 ঔরঙ্গজেবের মৃত্যু, 1707 ফারুক শাহর ফরমান, দিল্লির শাসনটা অনেকটা পাইছিল যারা, এলাও পাইছিল। আমি এখন বাংলার উপর ফোকাস করছি শুধু। তখন বাংলার গভর্নরকে, আবার বলছি এইটা মনে দেখতে হবে, বাংলার গভর্নর কে ছিল বাবু? রবার্ট ক্লাইভ। এই রবার্ট ক্লাইভ দ্বৈত শাসন ব্যবস্থাও চালু করেছিল। দ্বৈত শাসন ব্যবস্থা কি দেখো, ব্যবসা বাণিজ্যর ট্যাক্স ফ্যাক্স সব ইয়ার আদায় করতো, অথচ শাসন প্রণালী তখনও নবাবের আন্ডার রেখে দিয়েছিল। একটা পুতুল নবাব রেখে দিত ওরা। সিরাজউদ্দৌলার মৃত্যুর পর ওদের হাতে ওদের নিজেদের নবাব, মানে বাংলার নবাব। বাংলার মানুষকে শাসন করতে গেলে তো বাংলার নবাব চায়, নাহলে তো সাধারণ জনগণ খেপে যাবে। সেইখানে পুতুল নাচের মতন ওকে নাচাইতেও, সেরকম নবাব রেখে দিয়েছিল। দ্বৈত শাসন ব্যবস্থা, নবাবকে দিয়ে যত কন্ট্রোল করাইতে জায়গাটাকে, অপরাধীকে, ক্রাইম, চোরি, বন্ধ সব ওকে দিয়ে করাইতে, রাস্তাঘাট নির্মাণ, কিন্তু ট্যাক্সটি আর লিত, বুঝো অর্থনীতি ওরা। এইটাই দ্বৈত শাসন ব্যবস্থা। দু ধরনের, পুরা শাসন ব্যবস্থা লাই নাই, দ্বৈত শাসন ব্যবস্থা দু ধরনের। এটা চলতে লাগলো 1765 পর থেকে। 1767 সালে এরা জমিগুলা জরিপ করালো। দেখো তখনকার রোজগার বলতে তো ব্যবসা বাণিজ্য বেশি ছিল নাই, সব জমি, টাকা পয়সা আজকের মতন শিল্প কলকারখানা লা, জমিটাকে বন্টন করার ব্যবস্থা করছিল। কি করে ভূমিটাকে সংস্কার করব। এই 1767 সালে জমিটা রেনেলকে দিয়ে, জেমস রেনেল বলে একজন ভৌগোলিক, একজন নৌবিজ্ঞানীও ছিল, ইংরেজদের নাম করায়, ইনাকে দিয়ে বাংলার একটা ম্যাপ তৈরি করাইলো। ও গোটা ভারতবর্ষের ম্যাপ করেছিল পরবর্তীকালে। আমি শুধু আজ বাংলার উপর জোর দেবো। 16টা মানচিত্র করেছিল, প্রত্যেকটা নদীকে জরিপ, মানে ম্যাপের মধ্যে আনিছিল যে এই পরিমাণ জমি বাংলাতে আছে। কে মাপলো এটা? জেমস রেনেল। লেখো 1767, খুব ইম্পর্টেন্ট। আমি যতগুলো সাল বলছি খুব ইম্পর্টেন্ট সাল। বাস জমি জরিপ হয়ে গেল, চলে এলো 1772 সাল। তার আগে 1770 সালে একটা বিরাট দুর্ভিক্ষ হয়েছিল, 76-এর মন্বন্তর। ওটা 1176 বাংলাতে, 1776-এর মন্বন্তর হওয়ার পর তখন ইংরেজ সরকার এই একটা গভর্নর নতুন আনলো এখান থেকে, গুরুদেব গভর্নর, 1772 সালে ফিট করল। এইটাই গুরুদেব গভর্নর। ইয়ার নাম হচ্ছে ওয়ারেন হেস্টিং। দেখো 1772 থেকে 1785, কেউ 86 বলে, ওইটা কোনো যায় আসে না। ইয়ার সময়কাল 1772 থেকে 1785। ওয়ারেন হেস্টিং কত সালে আগে ফিট করল? 1772। বাংলার লাস্ট গভর্নর কে দাও, ঠিক 1773 গভর্নর নিয়োগ করে দিল আগে 1772, যে তুমি এবারে জমিগুলোকে এমন ট্যাক্স আদায় করো, বাজার তেলে দেওয়ার ট্যাক্স আদায় করি। যখন আমরা অধিকার পেয়ে গেছি, দেওয়ান পেয়ে গেছি 1765-তে। 1765 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করার পর ট্যাক্সটাকে পুরো আদায় করার জন্যে একজন গুরুদেব লোক ওয়ারেন হেস্টিংকে 1772 সালে বাংলার লাস্ট গভর্নর, বাংলার গভর্নর পদ ছিল, কে দেবে এবারে এই পদটাকে। দেখো তখন বাংলার আলাদা গভর্নর ছিল, চেন্নাইয়ের আলাদা গভর্নর ছিল, মুম্বাইয়ের আলাদা গভর্নর ছিল। গভর্নর দিয়েই ওরা ব্যবসা বাণিজ্য করতে। এবার তার ব্যবসা বাণিজ্য শুধু নয়, শাসনও করতে হবে এবারে তো ওয়ারাই তো নবাব হচ্ছে আস্তে আস্তে। নবাবই ভাবটা উঠাই দিয়েছে, নবাবই সব দুটোকে উঠাই দেবে এবারে। ইয়াকে করে দিল 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট আইল ইংল্যান্ড থেকে, একদম ইংল্যান্ড। আজকে আমি ইংল্যান্ড বুঝাবো না, এর আগের ভিডিওতে আমি সব বিদেশটাকে নিয়ে বলেছি। এইখান থেকে একটা রেগুলেটিং অ্যাক্ট হলো, খুব ইম্পর্টেন্ট। এই অ্যাক্টের দ্বারা এই পদটাকে মেয়াদ বাড়ানো হলো, এইটাকে করে দিল বাংলার গভর্নর জেনারেল। বাস কাকে নিয়োগ করলো প্রথম? ওয়ারেন হেস্টিং। বাংলার শেষ গভর্নরকে? ওয়ারেন হেস্টিং। বাংলার প্রথম গভর্নর জেনারেলকে? ওয়ারেন হেস্টিং। ওয়াকেই তো উন্নতি করে দিল পদটাকে, পদমর্যাদা বাড়াই দিল 1773 সাল। ওকে 72 সালে নিয়োগ করেছিল। টার্গেট জমিগুলাকে কৃষকদের মধ্যে ঠিক করে ভাগ করা আর ঝাড়িয়ে ট্যাক্স আদায় করা, সোনু করে দেবো ওরা। মানে ব্যবসা তো করছেই, ওইদিকে চায়ের ব্যবসা, কাঠের ব্যবসা, কয়লার ব্যবসা তো চলছে, তার সাথে সাথে এবারে জমিদারি, মানে জমিদারের ভাবটা, জমিদারকে কন্ট্রোল করছে। নবাব হয়েছে ওরা, নবাব পত্রকে আস্তে আস্তে উঠাই দেবে এবারে। বাস 1773 সালে, 72 সালেই চালু করে দিয়েছিল একটি বন্দোবস্ত। টিপা ধ্যান দেবে
এইটা হচ্ছে ভূমি সংস্কার ব্যবস্থার প্রথম বন্দোবস্ত, 5 সালা বন্দোবস্ত। 5 সালা এইটা চলেছে 1772 সাল থেকে 1777, প্রথম 5 সালা। দেখো কি জিনিসটা, কোম্পানি 9/10 জমিদারদের কাছে ট্যাক্স নেবে জমি থেকে, 9/10, 10 কেজি যদি ধান হয় 9 কেজি কে নেবে? তখন তো টাকা ছিল না, ধানেই লিত, ওই ধানটা ওরা ব্যবসা করতো নিজেদের দেশে। বেগুন হইলে বেগুন লিত, 10 কেজি বেগুন হইলে 9 কেজি কাঁদে ইংরেজ দে, মূলা হইলে 10 কেজি হইলে 9 কেজি ইংরেজ দে, পাট হইলে 10 কেজি পাট হইলে 9 কেজি ইংরেজ দে, জমিদারদের কাছে আদায় করতে। আর তার আগে তো জেমস রেনেল তো বলে দিয়েছে কত জমি আছে, সব তো করিছে, সিস্টেম করিছে। বাস জমিদাররাকে বলতো তোমরা 5 বছরের জন্য চাষিকে জমিটা দিয়ে দাও, 5 বছর ওকে 5 বছর ধরে ওর কাছে ট্যাক্স নেবো আমরা, তার ছেড়ে দেবো। আর বাস জমিদাররাও লাঠিয়াল বাড়াই দিল। 9 ভাগে যদি ওয়াকে লাগে তাহলে জমিদারও তো অল্প স্বল্প রাখতে হবে, নাহলে ওর জমিদার কী করে চলবে? ও তো মাঝে খাবে। তাহলে চাষিরাকে তো একদম মানে নমস্কার করে দিত, চাষিরাকে পুরা লাঠি তাঠি দিয়ে একদম পুরা জমি জোর করে চাল ধান যা পাইতে আদায় করা হইতো সেই সময়। 5 সালা বন্দোবস্ত কত সালে চলেছিল? 1772। কে দাও রেগুলেটরি একটা আগেই 5 সালা চালু হয়ে গিয়েছিল, 1772 থেকে 1777, 5 বছর। কিন্তু ইহাদেরও তো ওয়ারেন্টিংয়ে তারও লোক ছিল, বিভিন্ন কর্মচারী। তো ওয়ারেন্টিং দেখছে না ট্যাক্সটা ভালো করে জোর করে তো আদায় করে যেছে নাই। আর 5 বছর তুমি আগে দিয়ে দিয়েছো, মানে 5 বছরের লিজ, 5 বছর কন্ট্রাক্ট ভেঙে চাষি, আর তো তুমি ললঞ্জন করবে, রুল হিসাব হোগা। কথা দিয়েছো তুমি, কথা দিয়ে তো কথার খিলাফ করা যাবে না। এমনিতে করে 74, 75, 76 সালটা, 76 সালেও একটা আমিনি কমিশন বসাইল। কে? ওয়ারেন হেস্টিং, 1776। এটাও ধান দেবে, পরপর সালগুলো লিখবে, তাহলে তোমার সুর আসবে। এই 1707 থেকে 1717, 1757, 1764, 1765, 1767 জমি রেনেল করেছিল। ঠিক 1770-76 মনন্তর আমি লিখি নেই বলেছি। 1772 গভর্নর নিয়োগ করা হলো কাকে? বাংলার গভর্নর ওয়ারেন হেস্টিং। 1773 রেগুলেটরি অ্যাক্ট, ওইখানে বাংলার গভর্নর পদটাকে বলা হলে বাংলার গভর্নর জেনারেল ঢুকাই দিয়ে হলো মাঝে। এবার জেনারেলের কাজ কি? জেনারেল এই তিনটাকে দেখতে হবে, ও শুধু বাংলাকে দেখতে হয়। এবারে ইয়াদের গভর্নরই ছিল দুটাতে, ইয়াদের গভর্নর জেনারেল কলোনি, এই 3টা প্রেসিডেন্সিকেই দেখতে হয়। ইয়ার পর 3টা প্রেসিডেন্সি ইয়ার আন্ডারে চলে এসেছিল। জেনারেল মানে ইও গভর্নর বাংলার, কিন্তু বাংলার গভর্নরটা হচ্ছে হেড। বোম্বাইয়েরটাকেও শাসন করবে, চেন্নাইয়েরটাকেও শাসন করবে। চেন্নাই বোম্বাই কে গভর্নর ছিল জানার কোনো দরকার নেই, অত বেশি তথ্য জানার দরকার নেই। ইম্পর্টেন্ট তথ্য ছাড়া কোনো তথ্য আমি দিই না, তোমারও মাথায় ঢোকার দরকার নেই। ঘটনা যদি না বুঝছো, ডিস্টার্ব যদি এসছে, পরে আরও ভিডিও দেবো। এইটার ডিস্টার্ব আসবে না, তুমি প্রথম থেকে ভিডিও শুরু করো। সুর আসছে একটা, সুর গ্যারান্টি পাবে। আমি সুরের জন্যই পড়াচ্ছি। তাহলে ওদের লক্ষ্য কী ছিল? ট্যাক্স বেশি আদায় করা। এখান থেকে জমি জরিপ হয়ে গেছে, জমি জানে কতটা আছে, ও তো রেনেল বলে দিয়েছে এত জমি আছে। জমিদার বিভিন্ন জমিদার ছিল এখানে জমিদার একটা ছিল না, জমিদার অনেক, জেলার মতন তো জমিদার। কথাটা বুঝতেছি, জেলার এলাকা তো জমিদারগুলোকে দিয়ে জমিদারগুলো দেখতে চাষিদের। ইংরেজরা মানে গভর্নর জেনারেল যে কর্মচারী ছিল ওদেরও তো বিভিন্ন লোক ছিল, তারা জমিদারের কাজ যেত। গভর্নর জেনারেল নিজে তো মালিক, ও শুধু কন্ট্রোল করতে ব্যাপারটা। ওই তো তখন রাজ্যের মুখ্যমন্ত্রী, নবাব তো ঠিকই ছিল। বুঝছো কেসটা? বুঝতে হবে, খুব ইম্পর্টেন্ট। তখন ও এবারে 9-10 ট্যাক্সটা ঠিক করে আদায় হয়েছে নাই, গরিব চাষিরা দিতে পারছে নাই। তখন দেখছি যে 5 বছরের জন্য দেওয়া যাবে না, যে দিছে নাই তাকে তার পরের বছরই ছাড়াই দেবে। তার আগে আমিনি কমিশন মাঝে একবার বসাইল, যেমন জেমস রেনেল করেছিল জমি জরিপ। আমিনি কমিশন 76 সালে বসাইছিল, 1776 আমিনি কমিশন। এটাও ইম্পর্টেন্ট। আমিনি কমিশনে একদম জমির মাপ, এমনকি হাট বাজারের উপরও ট্যাক্স লাগতো তখন। হাটে, নদীতে, বাজার যদি কোনো খোলা বাজার ছিল, চাষ হইতো না, সেই জমিগুলো মানে পুরো জমিটাকে নিয়ে নিল, শুধুমাত্র চাষের জমি নয়, গরু হাট করতে হতো, সেখানে ট্যাক্স নিত। মানে ট্যাক্সের পরিমাণটা বাড়াবার, পুরো জমি যত ছিল সেগুলাকেও কন্ট্রোল করলো আমিনি কমিশনে 1 বছরের মধ্যে। 1777 সালে ওই 5 সালা বন্দোবস্তকে উঠাই দিল, যে 5 বছরের জন্য চাষিকে যদি জমি দিতে, চাষি ভাবছে আমি যদি ট্যাক্স না দিই তাও তো পরের বছর আমারই 5 বছর কন্ট্রাক্ট আছে, 5 বছরের মধ্যে আমি শোধ করব। ওই ভাবনাটাকেই গুছিয়ে দিল। চাষিরাকে বললো না 5 বছর না, উঠে 1 বছর এবার থেকে 1 সালা চালু করে দিল। 1 সালা মানে 1 বছর জন্য কন্ট্রাক্ট থাকতো, ট্যাক্স নয় 10%। এইটা চালু হলো 1777 সালের পর থেকে। এটা কন্টিনিউ চলিছে একদম 1790 তক। আমি বলছি 1 সালা বন্দোবস্ত কতদিন চলিছে? 1777 থেকে 90। 5 সালা বন্দোবস্ত কত চলিছে? 1772। যেই ওয়ারেন হেস্টিং এসছে ও 5 সালা চালু করে দিয়েছে। রেগুলেটরি তারপরে বছর ওটা পদটাকে উন্নত করেছে। তার মানে এই ভাবনাটা বোম্বাইও চলছে, এই ভাবনাটা চেন্নাইও চলছে। চেন্নাইয়ের স্থানীয় কী করেছে ওইটা আমার চেন্নাইয়ের ইতিহাসে পড়ানো হবে। মুম্বাইটা মুম্বাই ডিস্ট্রিক্টে পড়ানো, মুম্বাই রাজ্যে পড়ানো। ভারত আমরা বাংলারটা পড়েছি, বাংলারটাই আমাদের সিলেবাস। আমাদের যে কোনো চাকরি পরীক্ষা এইটাই পড়ে পরীক্ষায়।
বুঝতে পেরেছো? তাহলে এরা 1 সালা চালু করে দিল, 1 সালা বুঝতে পেরেছো? 5 সালের জন্য যারা দেওয়া হয়েছিল তো চাষিদের, জমিদারকে বললো না তোমরা 1 বছরের জন্য দাও, যদি ওই চাষিটা ট্যাক্স না দিচ্ছে ওকে ছাড়াই অন্য চাষিকে ফিট করে দাও জমিটা। বাস চাষিরা তো তাহলে ভয়ে প্রতি বছর দিত, ট্যাক্সটার পরিমাণটা ঠিক হইল। টেকনিক বিরাট ইংরেজদের। 5 সালায় হয়েছিল নয়, তখন 5 সালের একেবারেই চলেছে 72 থেকে 77 ঠিক চালু করে দিল। কী সাল? 1 সালা। 77 থেকে 78 তোমাকে জমি দেওয়া হবে, 78 থেকে 79 জমি দেওয়া হবে, এমনি করে চললো। তা সত্ত্বেও ট্যাক্সের গোলমাল হইতোই। ট্যাক্সের তো ভারত বটে এটা, বুঝতে পেরেছো? তো এখন তো লয়, যারা ট্যাক্স আদায় করতো 3-4টার হাতে 10টা হাতের পর ওয়ারেন হেস্টিংয়ের কাছে টাকা এসছিল, মানে সম্পদ এসছিল, টাকা বলবো মানে সম্পদ। তো 1784 সালে পিটস অ্যাক্ট চালু করেছিল, ট্যাক্সটা ঠিক আদায় হয়েছিল না দেখার জন্য। দেখো 1 সালা বন্দোবস্ত চলতে চলতে একটা ইংল্যান্ড থেকে একটা কমিশন পাঠানো হলো, পিটস অ্যাক্ট, পিটসের ভারত শাসন আইন 1784। ওরা ট্যাক্স কেমন নির্ধারণ হয়েছে, ট্যাক্স আদায় ঠিকঠাক হয়েছে কিনা পুরা ক্যালকুলেশন করলো। ওরা দেখলো যে ট্যাক্স আদায় ঠিক হয়েছে নাই, ওয়ারেন হেস্টিংকে গুছান দিল 85 সালে। ওয়ারেন হেস্টিংকে বলছে তুমি যাও নমস্কার, অন্য লোক আনব। ওয়ারেন হেস্টিংকে সেই সময় আরও কিছু লোককে স্থায়ীভাবে না বসে অস্থায়ীভাবে কিছু লোককে বোঝানো হলো। তারপরে মোটামুটি 77-78 সালে একটা নতুন বাংলার গভর্নর জেনারেল নিয়ে আসা হলো, লর্ড কর্নওয়ালিস, নাম তো শোনাই হোগা। তাহলে ওয়ারেন হেস্টিংয়ের পর কে এলো? দেখো তোমাকে 3টার মনে রাখতে হবে। ক্লাইভের কিছু ঘটনা, যুদ্ধ, পলাশির যুদ্ধ, বক্সারের যুদ্ধ, দ্বৈত শাসন ব্যবস্থা, দেওয়ানি লাভ, এলা সব লর্ড ক্লাইভ। পলাশির যুদ্ধ, বক্সারের যুদ্ধ, সব পলাশির যুদ্ধ দিয়েও প্রথম নবাবকে হারাইছে। তারপরে নবাব পুনাটা ওদের আন্ডারে, এরপর পুতুলনাচের মতন নবাব ছিল 2-4টা। বক্সারের যুদ্ধে একজন স্বাধীন নবাব ছিল মীর কাসিমকে সমেত 3টা রাজাকে হারাইছে। বক্সারের যুদ্ধের আলাদা ক্লাস আসবে, এখন সংক্ষিপ্ত বক্সার যুদ্ধের পরেই দিল্লির সুলতান বুঝে গেছে যে এরাকে হারা মুশকিল, দেওয়ানি দিয়ে দিয়েছে ডরে ভয়ে। আর দেওয়ানি দেওয়ার পরেই তো এরা দ্বৈত শাসন ব্যবস্থা চালু করে দিয়েছে। দ্বৈত শাসন ব্যবস্থা 72 সালে যেই ওয়ারেন হেস্টিং এলো, ওয়ারেন হেস্টিং চালু করে দিল 5 সালা বন্দোবস্ত। রেগুলেটিং অ্যাক্ট দ্বারা ওয়ারেন হেস্টিংয়ের পদটাকেও বানাই দেওয়া হলো, ওকে আবার মুম্বাই চেন্নাইয়েরও ক্ষমতা দিয়ে দেওয়া হলো, গড়ে দিল জেনারেল, বাংলার গভর্নর জেনারেল ফার্স্ট 1773 ওয়ারেন হেস্টিং চালু 5 সালা বন্দোবস্ত চালাচ্ছিল। আমিনি কমিশন মাঝে করেছে 1776, ফির 1777 1 সালা বন্দোবস্ত 5 সালা গুছান দিল। ইংল্যান্ড তখনও ভালো ট্যাক্স পাইতে ছিল না, তো ওরা পাঠান দিল কি কমিশন 1784-তে পিটস অ্যাক্ট। পিটস দেখলেও ভালো হয়েছে না, ওয়ারেন হেস্টিংকে উঠান দিল। দেখো 1785-তে ওয়ারেন হেস্টিংকে বলছে তুমি যাও, তোমার আন্ডারে ভালো গ্যাপ আসছে, পুরাপুরি ট্যাক্সটা পাচ্ছি নি আমরা। তখন 87-তে পুরাপুরি কর্নওয়ালিসকে করা হলো বাংলার গভর্নর জেনারেল। এবার দেখো কর্নওয়ালিসের খেলটা। কর্নওয়ালিস তখন তো কিন্তু ওই পিটস আছেই, পিটসের ভারত শাসন আইন দ্বারা ওকে পুরাপুরি ওইখান থেকে ইংল্যান্ডের পার্লামেন্ট থেকে ওকে বিভিন্ন নির্দেশ দিয়েছে তুমি এইভাবে চালাও। ঠিক ও 1790 সালে ক্যাব দাও, এবারে এটা মুছছি আমি, 1790 সালে চালু করে দিল 10 সালা বন্দোবস্ত। ও দেখছে একজনকে যদি আমি দিচ্ছি 1 বছরের জন্য জমিটা, আর জমিটার উপর কোনো মায়া থাকছে না, চাষ করছে, ট্যাক্স পুরাপুরি চাষ করছে, জমিটা তো আমার 1 বছরের জন্য, ও যা পাচ্ছ জমির উপর মায়া মমতাটা দরকার, জমিটাকে মা ভাবতে হবে। তো 1 বছর 5 বছরের বলছে কোনো কাজ হবে না। ওরা সব আলোচনা করে দেখলো, ওদের আইএস অফিসার টাইপের যারা সবাই আলোচনা করলো, পিটস অ্যাক্ট আইলো, কর্নওয়ালিসকে বোঝানো হইলো। কর্নওয়ালিস 1790 সালে চালু করে দিল 10 সালা বন্দোবস্ত, যে না 10 সালের জন্য জমিটা ইজারা দেওয়া হোক। জমিদারগুলোকে বলছে তোমরা চাষিদের 10 সালের জন্য দিয়ে দাও। এবারে ট্যাক্স কেমন? ওই 9.10, ট্যাক্স কমায় নাই কখনো। বাস একজন জমিদার মানে ও জমিটাকে ঠিক করে কন্ট্রোল করবে চাষি। এবারে 10 বছর মানে বিরাট ব্যাপার, একটা যুগ, 10 বছর আগে যুগ হয়, তাহলে জমিটাকে 10 বছরের জন্য দিয়ে দেওয়া হলো। এইখানেও স্যার জন শোর বলে একটা নেতা ছিল, লর্ড কর্নওয়ালিসের সঙ্গে একজন নেতা ছিল ওদের, মানে একজন কর্মচারী ছিল কর্নওয়ালিসের, ট্যাক্সটা দেখতো কর্নওয়ালিস, ওর নাম ছিল স্যার জন শোর। এই দুজন মিলেই দেখতো ট্যাক্সটা। তখন স্যার জন শোর এর মতানৈক্য হয়েছিল। ঠিক 93 সালে 1793, 3 বছর মাত্র 10 সালা চলেছে। 93 সালে 10 সাল নয়, জমিদারকে বললে চিরকালের জন্য যে জমিটা দিন চাষিকে। 3 বছরে ভালো প্রোগ্রেশন পেতেছিল, ট্যাক্স ভালো আসছিল, কারণ চাষির এবার মায়া মমতা বাড়িছিল, গোবর দিতেও নাই ভালো করে। ধরো 1 বছরের জন্য আমার জমি, কে গোবরটা দিতে যাবে? ধান ভালো পরের বছর তো আমাকে দিবে না, 1 বছরের জন্য আমি জমিটা কেন আমি গোবর দিতে যাবো? তো যা হলে মূলা, যা হলে পরের বছর যখন আমাকে শস্য চাষ বা মূলা চাষ বা ধান চাষ করতে হলে আমি গোবরটা বেশি দেবো। এখন 10 বছর তো আমার জমি, ফলে জমিটা ভালো সজীব সুফলা হইলো। 10 বছরটা অনেক কার্যকরী হলো, ট্যাক্সও বেশি দিতেছিল, ট্যাক্স ভালো আসছিল।
শোনো রক্তবিকে তো ট্যাক্স হয়ে গেল 9.10 বলিয়েছে, যত জমির ফলন উৎপাদন বেশি হইতে লাগলি এরপর, তাহলে 9 তার 9 পরিমাণ পাইতো, মানে অনেক পরিমাণ পাইতো। যেটাতে 40 কেজি ধান হইতো ধরো, তাহলে 9 ভাগ ইয়ারা পাইতো ইংরেজরা, কিন্তু এখন 40 কেজির জায়গায় 70 কেজি ধান হয়েছে, তাহলে 9 ভাগটা অনেক ভাগ হচ্ছে। হ্যাঁ, জমিদাররাও লাভ হয়েছে, চাষিরও লাভ হয়েছে। 10 সালা বন্দোবস্ত 3 বছর এত ভালো চলেছে, তখন ওইটাকে করে দিল চিরস্থায়ী বন্দোবস্ত। চিরস্থায়ী একদম, চিরকালের জন্য ওই চাষিটার জমিটা থেকে যাবে। এবং এই চিরস্থায়ী বন্দোবস্ত উঠেছে না কখন? 1950 সালে, ভারত স্বাধীন হওয়ার পর। জমিদারদের শাসনটাই চলে গেছে ভারতের। তখন তো বিএলআর অফিস দ্বারা এখন জমিদারকে বিএলআর অফিস, এখন জমিদারকে বর্তমান যুগে বিএলআর অফিসটাই তোমার জমিটা দেখছো এলাকার। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে অনেক বিএলআর অফিস আছে ব্লকের আন্ডারে, প্রত্যেকটা 20-25টা ব্লক থাকতে পারে, 20টা ব্লকে একটি করে বিএলআর অফিস। ও ল্যান্ড জমি দেখে, বিএলআর ব্লক ল্যান্ড দেখে অফিসার, অবজারভেশন অফিসার। তো ও বিএলআরের আন্ডারে এখন পুরো সিস্টেমটা আছে। আর তখনকার যুগের সিস্টেমটা ছিল জমিদারদের আন্ডারে। কেসটা বুঝিয়েছ? একই শাসন চলছে, শুধু নাম চেঞ্জ হয়ে গিয়েছে। তো এখন 1950 সাল পর্যন্ত চিরস্থায়ী বন্দোবস্ত চালু ছিল, জমি চাষিকে চিরদিনের জন্য জমিটা দিয়ে দিয়েছিল। এইটা 1793 সালে চালু হলো। হ্যাঁ, এরপর তারপরে লর্ড কর্নওয়ালিসকে উঠান দিল। 93 সালে ওরা স্যার জন শোরকে করে দিল বাংলার গভর্নর জেনারেল। তার পরবর্তী বাংলার গভর্নর জেনারেল। দেখো, 3টা জানতে হবে এই দিকটাতে। 1800 সাল পর্যন্ত 3 জনকে তোমাকে জানতে হবে। একটা লর্ড ক্লাইভ, ও ছিল বাংলার গভর্নর, বাংলার শেষ গভর্নর ওয়ারেন হেস্টিংস, বাংলার প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস 1773। উনি করলো 5 সালা, ওই করলো 1 সালা, ওই করলো, বাস ওই দুটাই করেছে। 5 সাল আর 1 সাল। 10 সালাটা কে করেছে? কর্নওয়ালিস। যদি বলে 5 সাল আর 1 সালা কে চালু করেছে? ওয়ারেন হেস্টিংস। আমিনি কমিশন কার আন্ডার হয়েছিল? ওয়ারেন হেস্টিংস। পিটস অ্যাক্ট আইলো, পিটস অ্যাক্ট মানে একটা টিম এলো, অফিসারদের টিম, তারা মিলে কর্নওয়ালিসকে অনেক বুঝাইলো। কর্নওয়ালিস 90 সালে 10 সালা চালু করলো। 10 সালায় ভালো মুনাফা এসেছিল, 10 সালাটাকে এক্সটেনশন করে 93 সালে বললেন 10 সালের কি চিরদিনের জন্য জমি, ওইটাই হচ্ছে চিরকাল ব্যাপী চিরস্থায়ী বন্দোবস্ত। তারপরে চিরস্থায়ী বন্দোবস্ত যেই চালু হলো, কর্নওয়ালিসকেও তুলে নিল। বেশি দিন করে রাখছিল না, 15 বছর ধরে আর কোনো গভর্নর জেনারেল রাখছে না, এবার করে দিল স্যার জন শোর। স্যার জন শোর তার আগে ইয়ার কর্মচারী ছিল, ইয়ার অর্থমন্ত্রী ছিল বলতে গেলে। ওয়াকে ইয়ার পর রাজা করে দিল স্যার জন শোর। তারপরে 5 বছর চিরস্থায়ী চালাইল। তারপরে ওয়েলেসলি। তারপরে আমি বলবো 1700 সাল থেকে 1800 সালের পরে ক্লাস আসবে। এটা তো আমার 1700 সাল থেকে 1800 সাল পর্যন্ত পড়াচ্ছি। ফির 1800 সাল যেই চালু হবে, তার থেকে আমি প্রায় 1800 সালের 3-4টা ভিডিও দেবো। এখন এইটাও ভিডিও হবে। এটা ফরাসি যুদ্ধের, ইঙ্গো ফরাসি যুদ্ধ, ইঙ্গো কর্নার যুদ্ধ, মাঝে এই সালগুলোর মাঝে অনেক কিছু যুদ্ধগুলো আমি আজকে শুধু ভূমি সংস্কার, আজকে শুধু আমি ভূমি রাজস্ব ব্যবস্থাটা পড়াইলাম। ভূমি রাজস্ব ব্যবস্থা শেষ হয়ে গেছে। তাহলে ইম্পর্টেন্ট সাল আবার আমি বলছি, 1707 ঔরঙ্গজেবের মৃত্যু, 1717 ফারুক-সিয়ার ফরম্যান, 1757 পলাশি যুদ্ধ ইম্পর্টেন্ট, 1764 বক্সারের যুদ্ধ, 1765 ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভ। সেই সময় দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেছে 1764-তে। 1770-76 মনন্তর, 1772 বাংলার লাস্ট গভর্নর নিয়োগ হইল ওয়ারেন হেস্টিংস। ওই সময় 5 সালা বন্দোবস্ত চালু হইল 1772। 1773 রেগুলেটিং অ্যাক্ট, 1773 বাংলার গভর্নর জেনারেল হয়ে গেল কে? ওয়ারেন হেস্টিংস। 5 সালা ব্যবস্থা কন্টিনিউ চলছিল। 1766-তে আমিনি কমিশন, 1767-তে 5 সালা বন্দোবস্ত শেষ। 5 সালা বন্দোবস্তকে করে দিল 1 সালা। 1 সালা বন্দোবস্ত চলেছে 90 সাল তক। 90 সাল তক 1 সালাই চলেছিল। মাঝে পিট এসে ট্যাক্স ঠিক করলো যে এটা বানানো হোক। 1 বছরের জন্য মায়া মমতা থাকছে না চাষিদের। চাষিরা চাষ করছে, বিরাই নিয়েছে। তুমি যদি ওকে না দিবে তো ওর তো মায়া নাই জমিটার উপর, ফলে অত সার মার দিত না, যা হইতো সেটা 9 ভাগ দিয়ে দিত। 1990 সালে 10 সালা বন্দোবস্ত চালু করলো কর্নওয়ালিস। 3 বছর মাত্র চলেছিল, 10 সালাটাকেই এক্সটেনশন করে দিল। 10 সালাটাই করে দিল কত সালের জন্য? আরে যেটা 5 সালা চলেছিল 77 তক্ক, সেইটাই 77 থেকে 90 তক্ক 13 বছর 1 সালা চলেছিল। 1 বছরের জন্য চাষিকে দেওয়া হয়তো, জমিদাররাই দিত, জমিদাররাই দেখভাল করতো, জমিদাররাই তো চাষিকে চিনে। অত বড় বাংলাটাকে কি গভর্নর জেনারেল চিনতে পারবে না? জমিদার ছোট ছোট করে দিল। 100-200 জমিদার থাকতে এলাকাটাতে, 100-200 জমিদারকে কন্ট্রোল করতো গভর্নর। জমিদারদের কাছে ট্যাক্সটা নিত ইয়ারা, জমিদাররা এবারে লাঠিয়াল ফাটিয়াল বিভিন্ন রেখে চাষিদের কাছে ট্যাক্স নিত। এই তো সিস্টেম। 1793 চিরস্থায়ী বন্দোবস্ত। 1793 পর কর্নওয়ালিস বাংলার গভর্নর জেনারেল থাকলো নাই, করলো জনশোর। এই পর্যন্তই ভূমি রাজস্ব ব্যবস্থা শেষ। এরপর তো চিরস্থায়ী চললই, বললাম তো, ভারতের স্বাধীনতা তক। 1950 সাল ইংরেজ শাসন শেষ, ভারতের যখন গণপরিষদ তৈরি হয় তখন জমিদারি প্রথা উঠল এবং চিরস্থায়ী বন্দোবস্ত জমিদারি প্রথার সাথে সাথে উঠে গেল। বাস এই হলো ভারতের বাংলার ভূমি রাজস্ব ব্যবস্থার ইতিহাস, একটা নলেজ। তার মধ্যে গুরুত্বপূর্ণ সাল আমি আবার রিকল করে দেবো, তুমি আমার মতন আওড়াবে একদম সিরিয়াল। 1707 থেকে 1793 যে নামবে,
তাহলে তুমি পারবে, মাঝে কোনো গ্যাপ রেখো না। যেগুলো সালগুলো বললাম তার বাইরে কোনো জানার দরকার নেই। জমি রেনেলটা, ওই রেনেলটা আমি বলতে ভুলে গেলাম। 1767 বাংলার ওই লর্ড ক্লাইভের আন্ডারে ওইটা জমিটা জরিপ করেছিল রেনেল। রেনেল একজন ভৌগোলিক ইংল্যান্ড থেকে এসেছিল, লর্ড ক্লাইভেই এটা করাইছিল। বাংলার মানচিত্র তৈরি করেছিল, 16টা মানচিত্র, নদী পথগুলো বুঝাইছিল। তারপরে আস্তে আস্তে দ্বৈত শাসন ব্যবস্থাটাকে এক্সটেনশন, তখন দ্বৈত শাসন ব্যবস্থা অবস্থান কে করায় 72 সালে ওয়ারেন হেস্টিং, এটাও মাথায় রাখতে হবে। দ্বৈত শাসন চালু কে করেছিল লর্ড ক্লাইভ, রবার্ট ক্লাইভকে লর্ড ক্লাইভ বলা হয়তো। আর দ্বৈত শাসন ব্যবস্থা শেষ কে করল? ওয়ারেন হেস্টিং। ওই চালু করে দিল 5 সালা, দ্বৈত শাসন ব্যবস্থা থাকলো না 5 সালা। তখন আর নবাব নাই, তখন পুরোপুরি দ্বৈত কি নয়, আর পুরাপুরি এক শাসন হয়ে গেল, দ্বৈত শাসন নাই। এবারে বাংলার ক্রাইমগুলোও দেখতো ইংরেজরা, আর টাকা পয়সার হিসাবটা দেখতো। আর তার আগে তক শুধুমাত্র রবার্ট ক্লাইভ দারুণ সুখে ছিল, টাকা পয়সাটা দেখতো, ক্রাইম তো নবাব দেখতো। নবাব তখন ছিলই, তারপরে নবাবই পদটাই ঠিক হলো 1772-73। ঠিক আছে, তখন পুরাপুরি দ্বৈত আর থাকলো নাই। তখন ওয়ারেন হেস্টিং একছত্র শাসন ব্যবস্থা রইল, একছত্র, দ্বৈত না। যে মুঘল সম্রাটও চালাইতো কিছুটা, ইংরেজও চালাইতো কিছু, অমনি না, একছত্র শাসন। দ্বৈত শাসন ব্যবস্থার অবসান কে করায়? ওয়ারেন হেস্টিং। আশা করি পুরা কনসেপশন এসেছে ইতিহাসটা, তুমি রিকল করে বারবার খাতা নিয়ে সালগুলা পরপর লেখো, এলো কোথায় মাঝে যেমন না কোনো জেমস রেনেলও যেমন না বাদ যায়, তাহলেই তুমি কনসেপশন পাবে। আর এটা বারবার রিপিট করে ইতিহাসের সুর আসবে, ছন্দতা আসবে কি ইতিহাসে, গ্যারেন্টি একদম। আর দেখো এইটাই তো ভারত দখল করে নিল প্রায়, এই জায়গাটা ভারতের ঢুকলে তো ফাল হয়ে গেলো তো। এখানে ছুটছিল ফালে, এখন এগুলো তো কী করে আস্তে আস্তে ফাল হবে আমি এর পরের ক্লাসে বলবো। মারাঠার ইংরেজ মারাঠা যুদ্ধ দিলেই তাহলে মহারাষ্ট্র ফাল হইল। আর কর্ণাটকের যুদ্ধ যখনই পড়বে তখনই তুমি এই কর্ণাটকটা কী করে ফাল হইলো, টিপু সুলতানের যুদ্ধটা পড়লেই বুঝতে পেরে যাবে। আর এই মারাঠা শক্তির সঙ্গে সংগ্রামটা পড়লেই তুমি এইখানটা বুঝতে পেরে যাবে কী করে ছুঁচ থেকে ফাল হইলো। এই দিকের তো ছুঁচ থেকে ফাল তোমাকে করাই দিলাম বাংলা এলাকাটা। আর তারপর আস্তে আস্তে উত্তরপ্রদেশ সব কী করে দখল করলো, বাংলাকে কি গোটা ভারতকে কী করে ক্যাপচার করেছে, পুরো ইতিহাসটা তুমি 1800 সালের 1700 থেকে 1800-র মধ্যেই কমপ্লিট হবে। 1700 থেকে 1800 সালের আরও আমি 3-4টা এবার যুদ্ধগুলো দেবো, শুধু ছোটো ছোটো ভিডিও আসবে এরপর। কোনো পলাশির যুদ্ধ 5 মিনিটের ভিডিও, বক্সারের যুদ্ধ 5 মিনিটের ভিডিও, ইঙ্গো মারাঠাস যুদ্ধ 10 মিনিটের ভিডিও, ইঙ্গো মহীশূর 10 মিনিট, ইঙ্গো শিখ দেবো। মানে ইংরেজের সঙ্গে বিভিন্ন শক্তির, এবারে স্থানীয় শক্তিগুলোকে আস্তে আস্তে কী করে বাংলাকে কী করে ক্যাপচার করলে তোমরা বুঝে গেলে এই ভূমি রাজস্ব ব্যবস্থার মাধ্যমেই। এইটাও 1700 থেকে 18 সাল। এরপর 1700 থেকে 18 সালে আরও ক্লাস আসবে। ক্লাসটার কিন্তু মূল পয়েন্ট অফ ভিউ 1700 থেকে 1800। আজকে আমি বাংলার কী করে ভূমি রাজস্ব ব্যবস্থা চালু করেছিল, বাংলাটাকে কী করে আস্তে আস্তে ইংরেজদের নিজেদের দখলে নিয়ে এলো, পুরোটাই তুমি বুঝতে পেরে গেলে। তাতে পলাশির যুদ্ধ, বক্সারের যুদ্ধ, দেওয়ানি লাভ, 76-এর মন্বন্তর, জমি জরিপ, আমিনি কমিশন সব টাচ করেছি আমি। 5 সালা বন্দোবস্ত, 10 সালা বন্দোবস্ত, 1 সালা বন্দোবস্ত, চিরস্থায়ী বন্দোবস্ত তো আছে, শেষ করলাম। ওকে, যেটা 5 সালা সেটাই 1 সালা ছিল মাঝে, আগে 5 সালা হয়েছে, ফির 1 সালা, তারপর 10 সালা। সব থেকে বেশি দিন কোনটা চলেছে যদি বলে 1 সালাটা। 1 সালা চলেছে 77 থেকে 90 পর্যন্ত, আর 10 সালা চলেছে 3 বছর, 90 থেকে 93, তারপরে চিরস্থায়ী হয়ে গেছে। এটা 10 সালাটাই চিরস্থায়ী হয়েছে। আর 5 সালাটাকে 1 সাল, 5 সালাতে প্রবলেম কেস ছিল, ট্যাক্স ভালো আসছিল না, তখন 1 বছর মানে ওরা বলছে 1 বছর পরেই ছাড়াই দেবো। দেখো 5 সালের ভাবনাটা 1 সালাটাকে আবার মানে ওই ভাবনাটা পুরা ভুল, পিটস এসে বুঝাইলো যে ওই ভাবনাটা পুরা ভুল, ওই জন্য ওয়ারেন হেস্টিংকে গুছাও দিল, গভর্নর জেনারেল পদ থেকেই গুছাই দিয়ে কর্নওয়ালিসকে ফিট করে দিল এখানে। ওকে, ক্লাসটা ধারাবাহিক দেখো, খাতা নিয়ে লেখো, ম্যাথামেটিক্স বটে এটা শুধু ইতিহাস আর অঙ্কের মধ্যে কোনো তফাৎ থাকবে না। তুমি যদি বুঝতে পেরে যাও যেদিন, সেদিন তোমার খাপছাড়া সাল, আমরা কেউ কোনো সাল মনে বলে দিয়েছে পর ঘটনাটা, আরে ঘটনাটা ছবিতে দেখছে আর সালটা বলিয়েছে, এইটা সবাই পারবে, A to Z। খারাপ স্টুডেন্ট ভালো স্টুডেন্ট বলে কোনো হয় না, যে বুঝে যাবে ম্যাপ আঁকবে একটা রেডিমেড, আর সালগুলো সিরিয়াল লেখো প্লিজ, তাইলে তুমি সব বুঝে যাবে। ঘটনা বুঝো আগে, ঘটনা বুঝো। এর আগের ভিডিওটা একবার আগে দেখে নেবে, যেটা আমি 1600 থেকে 1700 ইউরোপীয় বণিকদের আগমন ফার্স্ট ভিডিও দিয়েছি আমি ইতিহাসের বলতে গেলে, ওইটাই রিসেন্ট দিয়েছি ভিডিওটা, ওইটা ইউটিউবে দেখো, পড়ে আসে ভিডিওটা। ওকে।